গল্পের নাম স্বাবলম্বী। গল্পটি লিখেছেন কৃতি মুখার্জি। হায়দ্রাবাদ এয়ারপোর্টে ঢুকে লাগেজ জমা দিয়ে বোর্ডিং পাস নিতে বেশ খানিকটা সময় কেটে গেল গীতাঞ্জলির। দুপুরে খেয়ে বেরোনো ভাতটাও হজম হয়ে এসেছে। অতএব হ্যান্ডব্যাগ চেকিংয়ের ট্রে থেকে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে সোজা হাঁটা দিল সে ক্যাফেটেরিয়ার দিকে। তারপর একটা পনির স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিয়ে বিল মেটানোর জন্য যেই অনলাইনে মানি ট্রান্সফার করতে গেল, অমনি ওটা বারবার ফেল হয়ে যেতে লাগলো। এদিকে পেছনে থাকা মানুষগুলো যেন ইংলিশে অথবা হিন্দিতে তাড়া দিচ্ছে ওকে। উফ, লাইফে আর কোনোদিন শান্তি পাবো না। ক্যাব থেকে নেমেও দিব্যি চলছিল, এখনই গুগল পেটাকে প্রবলেম করতে হলো। খানিকটা বিরক্তি থেকে কথাগুলো বলে উঠল গীতাঞ্জলি। হঠাৎ একজন ভদ্রলোক পাশে এসে দাঁড়ালেন। পকেট থেকে নিজের ডেবিট কার্ডটা বের করে কাউন্টারে থাকা লোকটিকে পেমেন্ট করতে বললেন। গীতাঞ্জলি এতক্ষণ ঘটনার আকস্মিকতায় লোকটিকে ভালো করে দেখেনি, কিন্তু এখন তাকাতেই চমকে উঠল। বলে উঠল, অনির্বাণ, তুমি? বেশ অবাক হচ্ছ, তাই না? অবাক হবারই কি কথা নয়। তুমি এই সময় এখানে কি করছো? লাইনে দাঁড়িয়েই সব বলবো, নাকি চেয়ারে বসে ধীরে সুস্থে শুনবে? গীতাঞ্জলি বলে, মানে অনেকেই দাঁড়িয়ে আছেন তো। এবার বেশি দেরি হলে ওনারা যদি... ঠিক আছে, আর বলতে হবে না, চলো বসা যাক। খাবারগুলো নিয়ে দুজনে মিলে গেট নাম্বার 15 দিকে গিয়ে বসলো। শুরু হলো কথোপকথন। কেমন আছো? এখানে কিভাবে? কেমন আছি ঠিক জানি না, তবে চলে যাচ্ছে। আর এখানে একটা অফিস মিটিংয়ে পরশু এসেছিলাম, আজ ফিরে যাচ্ছি। ওহো আচ্ছা। অনির্বাণ একটু হেসে বলল, আর তুমি কেমন আছো? আমিও একরকম আছি। বাড়ি, অফিস, বাবা মা, অনেক দায়িত্ব। আসলে কি জানো তো, এখন আর আগের মতো ভাববারই সময় পাই না যে ভালো আছি না খারাপ। কোথায় যাচ্ছ? কলকাতায় নিশ্চয়ই। হ্যাঁ, সুমনার মেয়ে পরিধির অন্নপ্রাশন। অনেক করে যেতে বলল, তাই আর না বলতে পারলাম না। ওয়াও, সুমনার মেয়ে হয়েছে বুঝি? আচ্ছা গীতাঞ্জলি, আমাদেরও তো এমন একটা জীবন হতে পারতো, তাই না? নিশ্চয়ই পারতো, কিন্তু তুমি চেষ্টা করলে না অনির্বাণ। আমি একা করিনি। আমাদের সম্পর্কের কথাটা যখন জানাজানি হলো, তখন তোমার কোনো ভালো চাকরি ছিল না, আর 5টা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো। তাই সেদিন আমার পরিবার সেই সম্পর্ককে মেনে নেয়নি। কিন্তু তবু আমি লড়াই করেছিলাম আমার আত্মীয় স্বজন, চেনা পরিচিত সবার সাথে। এমনকি বাবা মায়ের সাথে অবধি আমার 8 মাস যোগাযোগ ছিল না। আমার মনে আছে গীতাঞ্জলি? না, তোমার মনে নেই। বরং বলা ভালো, তুমি কোনোদিন মনে রাখোনি এসব কিছু। তুমি আমাকে ভুল বুঝছো। ভুল? নিজের বাবা মাকে বুঝিয়ে হাজার ঝড়ঝাপটা সামলিয়ে আমাদের বিয়েটা হলো। তারপর তুমি তোমার বাবা মাকে ব্যাঙ্গালোরে নিয়ে এলে। সবাইকে নিয়ে আমি একটা নতুন সংসার শুরু করলাম। আর তার সাথে শুরু হলো আমাদের নিত্য অশান্তি। কখনো সোফা সেট কিনতে চাইলে তোমার মায়ের বাধা দেওয়া, আবার কখনো কিচেনটাকে সাজাতে গেলে তোমার বাক্যবাণ। ড্রেসিং টেবিল কেনার সময় তুমি আমাকে যাচ্ছে তাইভাবে অপমান করেছিলে, মনে আছে নিশ্চয়ই? তখন আমার নতুন চাকরি ছিল গীতাঞ্জলি। তাছাড়া সত্যি বলতে, বিয়ের খরচা সামলে একটা ভাড়া বাড়ি সাজানোর কোনো যুক্তি আমি খুঁজে পাইনি। এটাই আসল কারণ। নয়তো খরচা করার সামর্থ্য তোমার দিব্যি ছিল। আসলে তুমি মনে করো ভাড়া বাড়িতে থাকলে সেটাকে যত্ন করার সাজানোর কোনো দরকার নেই। আর আমি কি মনে করি জানো? যখন যেখানে আছিস সেটা নিজের বাড়ি, সেটাকেই সুন্দর করে সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। কোল্ড ড্রিঙ্কসে একটা চুমুক দিয়ে গীতাঞ্জলি আবার বলতে শুরু করলো, একসঙ্গে থাকতে গেলে, নতুন সংসার সাজাতে গেলে খরচাপাতি তো হবেই, কিন্তু সেটা তুমি বুঝতে চাইতে না। মনে আছে জানালার পর্দা লাগানো নিয়ে তুমি কি অশান্তিটাই না করেছিলে? তোমার যুক্তি ছিল, চাদর দিয়ে জানালা ঢেকে দিলে যদি রোদ আটকানো যায়, তাহলে পর্দার দরকার কি? তোমার এই অকাট্য যুক্তির কাছে আমি কখনো হেরে যেতাম, আবার কখনো কখনো ঝগড়া ঝামেলাও করেছি। কিন্তু তারপর বুঝলাম, চিৎকার চেঁচামেচি করে আদতে কোনো লাভই নেই। তাই চুপ করে সবটা মানিয়ে নিতে শুরু করলাম। কিন্তু তাই বলে সংসারের খরচ আমাদের কম হয়নি কখনোই। তোমার দামি ব্র্যান্ডেড ইয়ারফোন, ল্যাপটপ, এসব কেনার দিব্যি বহাল ছিল।
একটা সময় তো এমন গেছে যে তোমার ডিএসএলআর ক্যামেরার জন্য করা ইএমআই এ টাকা দিতে গিয়ে আমাদের সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, মানছি আমি ইম্যাচিওর ছিলাম, কিন্তু তুমি তো আমাকে শাসন করতে পারতে গীতাঞ্জলি। শাসন? তোমার বাবা মায়ের সামনে গলা তুলে কথা বলার অধিকার ছিল না, আর তুমি শাসনের কথা বলছো? মা তোমায় সাপোর্ট করতো গীতাঞ্জলি, বলো করতো না? মামনি আমাকে ভালোবাসতো, আমার হয়ে কথাও বলেছে, কিন্তু একটা সময়ের পরে মামনির বদলটাও বেশ চোখে পড়তো। কখন? কেন মনে নেই? আমার প্রমোশনের মাত্র কয়েকদিন আগে যখন তোমার বাবা অসুস্থ হলেন, তখন যাতে মামনির উপর সব দায়িত্ব এসে না পড়ে সেই জন্য সেদিন নিজের কেরিয়ারের কথা চিন্তা না করে আমি চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম। তারপরেও প্রায় শুনতে হতো, আমি বাড়িতে থাকি, সব খাটনি তোমাকে খাটতে হয়। সে রাগের মাথায় কখনো হয়তো বলে ফেলেছি, কিন্তু মন থেকে তো বলতাম না। তুমি হয়তো মন থেকে বলতে না, কিন্তু আমার মনে সেগুলো দাগ কেটে যেত। মনে হতো তোমাকে চিনতে হয়তো আমি ভুল করে ফেলেছি। আর সেই জন্যই কি তুমি 23শে ফেব্রুয়ারি পাকাপাকিভাবে বাড়ি ছেড়ে চলে এলে? না অনির্বাণ, আমি বিবাহবার্ষিকীর দিনটা তোমার সাথে একটু নিজের মতো করে কাটাতে চেয়েছিলাম, কিন্তু সেদিনও যখন তুমি ফোন করে জানালে অফিস কলিগ সুভাষদার ছেলের বার্থডে পার্টিতে যাচ্ছ, তখন বুঝলাম তোমার প্রায়োরিটি লিস্টে আর আমি নেই। সুভাষদার ছেলের বার্থডে পার্টিতে আমার যাওয়ার ইচ্ছে ছিল না গীতাঞ্জলি, কিন্তু একজন সিনিয়র দাদা যদি এসে যেতে বলে, তাহলে আমি কি করে না বলি বলো তো? বুঝেছি। না, তুমি বোঝোনি। বুঝলে ওভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারতে না। আমি একটা কারণে বাড়ি ছেড়ে চলে আসিনি অনির্বাণ। বিবাহবার্ষিকীর পরের দিন আমি যখন চুপ করে বাড়ির কাজ সারছিলাম, তখন তুমি আমাকে একটা শাড়ির প্যাকেট ধরিয়ে দিয়ে বললে, গিফট তো পেয়ে গেছো, এখন আর মুখ ভার করে থাকার দরকার কি? আচ্ছা বলো তো, তোমার সত্যিই মনে হয়েছিল যে আমি গিফট পাওয়ার জন্য দিনটা সেলিব্রেট করতে চেয়েছিলাম? শুধু তাই নয়, তোমার সাথে সঙ্গ দিয়ে মাও তখন বলে উঠেছিলেন, সারাদিন তো বাড়িতেই থাকো, কোনো কাজ করতে হয় না। তাও যে এত কেন কথায় কথায় রাগ বুঝি না বাপু। একবার নিজেকে আমার জায়গায় বসিয়ে ভাবো তো, এরপর কি আর ওই বাড়িতে থাকা সম্ভব ছিল আমার পক্ষে? জানো তো অনির্বাণ, বাবা মায়ের বিপক্ষে গিয়ে বিয়ে করার পর যদি সেই মেয়েকে বিয়ে থেকে বেরিয়ে আবার তাদের কাছে ফিরে যেতে হয়, তাহলে সেদিন বাবা মাও কথা শোনাতে ছাড়েন না। আর আমাদের বিয়েটা দুবাড়ি থেকে অনুষ্ঠান করে হলেও আমার বাড়ি যে খুশি মনে মেনে নেয়নি, সে তুমি ভালো করেই জানো। তাহলে চলে গেলে কেন? ওই যে বললাম, একটা মেয়ে ততক্ষণ সব অপমান সব কষ্ট মুখ বুজে সহ্য করতে পারে, যতক্ষণ না সেটা তার আত্মসম্মানের উপর আঘাত আনছে। চাকরিটা কি ডিভোর্সের পর জয়েন করলে? মিউচুয়াল ডিভোর্সের পর মনে হলো নিজের পরিচয়টা আরও একবার নিজেকেই গড়ে তুলতে হবে। তাছাড়া বাবা মায়ের কাছেও যে খুব একটা সম্মানের সাথে থাকতে পারছিলাম তাও নয়। তাই চাকরিটা পাবার পর মা বাবাকে বুঝিয়ে সবাই মিলে হায়দ্রাবাদে শিফট করলাম। অনির্বাণ বলল, আমি বুঝতে পারছি জীবনে কত বড় ভুল করেছি, কিন্তু আফসোস একটাই যে আজ আর তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা নেই আমার। তবু বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা, একটা কথা বলবো? নিশ্চয়ই, বলো। আমরা কি নতুন করে সবটা শুরু করতে পারি না? না অনির্বাণ, আর তা হয় না। একটা আয়না দুভাগে ভেঙে গেলে তাকে আঠা দিয়ে জোড়া লাগানো হয়তো যায়, কিন্তু ভাঙার দাগটা মুছে ফেলা যায় না। তাছাড়া সত্যি কথা বলতে, যা একবার ভেঙেছে তা যে আবার ভাঙবে না তার নিশ্চয়তা আছে নাকি? বুঝতে পেরেছি, তুমি আমায় আর ভালোবাসো না গীতাঞ্জলি। এই প্রশ্নটা আজ বরং তোলা থাক। কেন? কারণ এটা পরীক্ষা নয় অনির্বাণ, যে পাশ করার জন্য প্রথম হবার জন্য সব প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে। এটা জীবন, আর তাই এখানে কিছু উত্তর না জানাই ভালো। গীতাঞ্জলি আজ একটা উত্তর না দিয়েও যেন বহু বছর ধরে জমে থাকা বহু প্রশ্নের উত্তর দিয়ে দিল। তারপর চেয়ার থেকে উঠে যাবার আগে প্রাক্তন স্বামীর হাতের উপর হাত রেখে বলে উঠল, আজ আসি অনির্বাণ, সাবধানে থেকো, তোমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক এই কামনা করি। মাইকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, হায়দ্রাবাদ টু কলকাতা ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে। ফ্লাইট এলিভেটরের সামনে দিয়ে হেঁটে চলেছে গীতাঞ্জলি, পরনে নীল শাড়ি, চোখে সোনালি ফ্রেমে চশমা। নিজের চিরচেনা ভালোবাসাটাকে আজ বড্ড অচেনা ঠেকছে অনির্বাণের।
এ যেন সেই ছাপোষা গৃহবধূ গীতাঞ্জলি নয়, যাকে চাইলেই সে দু কথা শুনিয়ে দিতে পারত। গীতাঞ্জলিদের ফ্লাইটটা রানওয়েতে চলতে শুরু করেছে। অনির্বাণ একদৃষ্টে তাকিয়ে আছে সেদিকে। সত্যি, মানুষ মন থেকে চাইলে একদিন ঠিক নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেকে স্বাবলম্বী প্রমাণ করতে পারে দুনিয়ার সামনে, এমনকি তথাকথিত আপনজনদের সামনেও। অনির্বাণের গীতাঞ্জলি আজ আর শুধু স্ত্রী, মেয়ে বা বাড়ির বউয়ের পরিচয়ে বেঁচে নেই, বরং গড়ে তুলেছে নিজের প্রতিষ্ঠিত পরিচয়, সমাজের বুকে হয়ে দাঁড়িয়েছে এক অনবদ্য উদাহরণ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।